আচ্ছা, আমাদের গত ক্লাসে তো এখানে যারা ছিলেন সবাই বোধহয় ছিলেন, তাই না? জি ভাইয়া। তাহলে আপনাদের কি এই ব্যাপারটা ক্লিয়ার যে আমরা যে লেকচার শিটটা দিয়েছিলাম, কিভাবে আমরা কোনো অ্যাকশন অথবা কারো পরিচয় সম্পর্কে এক্সট্রা তথ্য দিতে গেলে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ ক্লজ কিভাবে অ্যাড করব? আজকের ক্লাসে আমি একটু ওভারভিউ দিয়ে দিই শুরুতেই, আসলে এক্স্যাক্টলি কি আলোচনা করব। এবং শুধু আলোচনা না, আমি 10 থেকে 15 মিনিট একটু আলোচনা করব, তারপর আপনাদের প্র্যাকটিস থাকবে আর কি। আমি যেটা প্ল্যান করেছি যে হচ্ছে মাক্কার স্পিকিং এর আপডেট ভার্সনের বইটা সবার কাছে আছে কি আপনাদের? জি ভাই, ওইটা তো জুলাই। আমার কাছে যেটা আছে হলো, আপনাদের সাথে এখন আছে কি? থাকলে একটু দেখুন। হ্যাঁ, জানুয়ারি এপ্রিল যেটা আছে না, ওইটাই তো মনে আপডেট ভার্সন নাকি এরপরে একটা আছে। আমার কাছে ওইটা আছে। জানুয়ারি এপ্রিল 2025 কিনা? জি জি জি, জানুয়ারি এপ্রিল 2025। জানুয়ারি এপ্রিল 2025 যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি এটা থেকেই পড়াবো, মানে ওকে। পড়া দেবো আর কি এটা থেকে। আর আমরা আহ, মানে যত জায়গায় যতখানে বাংলাদেশে আইএলটিএস পড়ানো হয় সবাই আদর্শ বই হিসেবে এটাকেই ধরে, বিকজ প্রিভিয়াস এক্সামগুলোতে মানে 90% অলমোস্ট কমন থেকে যায় আর কি, হুবহুও চলে আসে, আইডিয়াগুলো কমন থাকে অথবা হুবহুও চলে আসে, সেজন্য আর কি। তো পার্ট ওয়ানের জন্য আমরা হচ্ছে আজকে ক্লাসে আপনাদেরকে আহ, তিনটা ব্যাপার একটু বলে দিব, যেটা বলা জানা থাকলে আর কি আপনারা হচ্ছে, যেহেতু এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিভাবে সেন্টেন্সটা একটু ডেসক্রিপশন অ্যাড করে লার্জ করবেন এবং ওপিনিয়ন শেয়ার করা, এক্সাম্পল শেয়ার করা, এগুলো মানে কতটুকু দরকার সেটা একটু বলবো আর কি। আর মার্কারের ইয়াটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু। ঠিক আছে? বুঝতে পেরেছেন কি হবে আজকে? আর সেটাতে যাওয়ার আগে আমি একটু আরেকটা জিনিস জিজ্ঞাসা করে নেই। আপনারা আফটার যে ওয়ার্ডটা আছে এটাকে আহ, কি হিসেবে জানেন? প্রিপোজিশন, তাই না? আফটার, আফটার। আফটার, হ্যাঁ, প্রিপোজিশন। বিফোর এটা। আচ্ছা বলুন, বাকি যারা আছেন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বোর্ডটা শেয়ার করি, সুবিধা হবে তাহলে। দেখা যাচ্ছে কি আপনাদের কাছে বোর্ড? জি ভাই, দেখা যাচ্ছে। এই যে আফটার, তারপর বিফোর আছে, তারপর আছে হচ্ছে আপনার ওয়েন আছে, ওয়াইল আছে, তারপর আছে সিন্স আছে, এজ আছে, তারপর হচ্ছে টিল আনটিল আছে, টিল আনটিল এগুলো আছে, তারপর ওয়ান্স আছে। ওয়ান্সটা আমি আফটার কাছে রাখবো, রিজন আছে, আফটার ওয়ান্স, ওকে। তারপর বিকজ আছে। ইফ তো আপনারা পরিচিত, কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় ইফ থাকে অ্যান্ড আনলেস থাকে। আচ্ছা, প্রোভাইডেড দ্যাট, এগুলো কন্ডিশনাল সেন্টেন্সে থাকে। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? প্রোভাইডেড দ্যাট, ইভেন ইফ থাকে, দো অলদো থাকে, দো অথবা অলদো।
সো দ্যাট, অথবা ইন অর্ডার দ্যাট থেকে। তো এখানে আমি যতগুলো লিখেছি না মোটা দাগে, এগুলোই হচ্ছে মানে সাবঅর্ডিনেট কনজাংশনস আর কি। টানা যাচ্ছে না। Okay. একটু বড় করে নিলাম। আবুল হাসান ভাই, সবাই জি ভাই। আমি আমাদের আগামীকালকে একটা হলো ক্লাস করতে হবে, লাইভ করতে হবে। আমি জি, টেস্ট হিসেবে আজকে আপনার ক্লাসটা 2-3 মিনিট লাইভ করব। আপনি আপনার কাছে একটু অনুমতি নিয়ে নিলাম। লাইভ করবেন এখন? হ্যাঁ, আপনি ক্লাস নিন, মানে একটু পরে ডিলিট করে দিব, যে দেখবো যে পেজে লাইভ করা যায় কিনা, এটা একটু জি টেস্ট জি, করার জন্য। হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আপনি আপনার মতো করে ক্লাস নিন, একটু অনুমতি নিয়ে নিলাম, হচ্ছে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, অনেক ধন্যবাদ, ঠিক আছে। হুম। আচ্ছা দেখুন, আমাদের যে ভাই বলেছিলেন যে আফটার প্রিপোজিশন বা বিফোর প্রিপোজিশন, আসলে একটা জিনিস প্রিপোজিশন হবে না কনজাংশন হবে সেটা ডিপেন্ড করে সেন্টেন্সে সেটা কিভাবে ব্যবহার হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকে, তাই না? অবজেক্ট গুলা কি হয়? নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ হয়। এই এই প্রত্যেকটা জিনিসের সাথে আপনারা পরিচিত, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ। তো যাই হোক, যেমন ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই উইল গো আফটার ইউ। আরেকটা লিখলাম আই উইল গো আফটার ইউ কাম। এখানে দুইটা সেন্টেন্স লিখেছি না, রাবিয়া আপু, তারপর আহ রাজিয়া আপু, রাজিবুল ইসলাম ভাই, দেখুন তো দুইটা সেন্টেন্স লিখেছি না আমরা? জি একটা হচ্ছে আই উইল জি গো ভাইয়া। আফটার, একটা হচ্ছে আই উইল গো আফটার ইউ। তো আফটারের পরে ইউ আছে, সেটা হচ্ছে আফটারের অবজেক্ট। তো প্রিপোজিশনেরই অবজেক্ট থাকে, কিন্তু দেখুন সেকেন্ড যেটা লিখেছি আই উইল গো আফটার ইউ কাম, ওখানে কিন্তু নাউন প্রোনাউন না, সরাসরি একটা ক্লজ আছে, ইউ কাম। তো আপনারা যখন দেখবেন যে কোথাও প্রিপোজিশন মানে জন্মগতভাবে ওটা প্রিপোজিশন, কিন্তু সেন্টেন্সে সেটা কোনো একটা ক্লজের আগে বসেছে, তখন সেটার প্রিপোজিশন থাকে না, তখন ওইটাই সাবঅর্ডিনেট কনজাংশন হয়ে যায়। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা, আরিফুল ইসলাম ভাই? জি ভাই, ক্লিয়ার এটা। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো বিফোরের ক্ষেত্রেও একই কথা। তো আমি যদি বলি যে আই উইল গো বিফোর ইউ, আমি তোমার আগে যাব, অথবা আই উইল গো বিফোর ইউ খাম, তুমি আসার আগে আমি যাব। তো ইউ খাম হচ্ছে একটা ক্লজ, যার ফলে তখন এটা সাবঅর্ডিনেট কনজাংশন হয়ে যাবে। তো এখানে আপনারা যদি সবগুলোর অর্থ জানেন আর সেন্টেন্স বানাতে পারেন, তাইলে আপনার মানে স্পিকিং এ যেমন রিজন বা কারণ প্রদর্শন করা, সময় উল্লেখ করা, তারপর হচ্ছে সিকোয়েন্স উল্লেখ করা, তারপর হচ্ছে শর্ত উল্লেখ করা, এই যে ব্যাপারগুলো এগুলো আপনারা হচ্ছে স্পিকিং এর সময় অ্যাক্টিভেট করতে পারবেন। যেমন ধরেন আফটার দিয়ে এখানে আমি দুইটা লিখেছি, আই থিঙ্ক আপনারা আফটার দিয়ে লিখতে পারবেন। বিফোর দিয়ে আমি বলেছি যে আই উইল গো বিফোর ইউ, আমি আপনার আগে যাব, অথবা আই অ্যাম বিফোর ইউ, আমি আপনার সামনে। কিন্তু আমি যদি বলি যে আই উইল গো বিফোর ইউ কাম, তুমি আসার আগে আমি যাব, তখন কিন্তু এটা কনজাংশন। তারপর ওয়েন আছে, এই যে ওয়েন, ওয়েনটা কোশ্চেন করলে সেটার অর্থ হয় কখন, কিন্তু আমরা যখন আহ কি বলে সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার করব, তখন কিন্তু আমরা কোশ্চেন না, বরং আমরা সেন্টেন্স বানাতে চাই। যেমন আমি বলতে পারি যে আই নো ওয়েন ইউ উইল কাম। এই সেন্টেন্সটা কি রাইট আছে? একটু দেখে বলেন তো। জি আই নো ওয়েন ইউ উইল কাম। রবিল হাসান ভাই বলেন তো। জি ভাইয়া, রাইট আছে, নুসরাত আপু বলেন তো, বা রাবে আপু, যে কেউ বলেন। তাই না? মেহেরুন্নেসা আপু বলেন তো। ঠিক আছে তো মনে হচ্ছে। ওকে, আপনারা কনফার্ম হয়ে নেন। দেখেন ওয়েন হচ্ছে একটা WH ওয়ার্ড, কোশ্চেন ছাড়া আপনি যদি সেন্টেন্সের মাঝখানে কখনো ওয়েন বসান, এর পরের সেন্টেন্স গুলো অ্যাসার্টিভের মতো হবে, মানে সাবজেক্ট ভার্ব হবে। আমি জানি আপনি কখন আসবেন, বা আমি জানি যখন আপনি আসবেন।
বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? জি। আই নো ওয়েন দেই ইট, আমি জানি কখন তারা খায়। আই নো ওয়েন দে স্লিপ, আমি জানি কখন তারা ঘুমায়। বুঝতে পেরেছেন ইউজটা? এটা হচ্ছে একটা ব্যাপার জি। গেল। আরেকটা ব্যাপার হচ্ছে ওয়েনটা আপনি সামনেও ইউজ করতে পারেন। যেমন ধরেন যখন আমি বাড়িতে যাই, আমি রাজশাহী থেকে আম নিয়ে যাই, অথবা যখন আমি বাড়িতে গিয়েছিলাম কিছু আম নিয়েছিলাম, তো আমি কি বলতে পারি? ওয়েন আই ওয়েন্ট হোম আই took some ম্যাঙ্গোজ উইথ মি। তাহলে ওয়েনটা যখন আমি প্রশ্ন করছি না, তখন ওয়েন এর পরে আমাকে সরাসরি অ্যাসার্টিভ সেন্টেন্সই বসাতে হবে, তখন এটার অর্থ হবে যখন। আচ্ছা, কেউ একজন মেবি ফোনে নাড়াচ্ছেন, সেজন্য নড়ে যাচ্ছে আমাদের লেখাটা। সমস্যা হলো। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াইল। ওয়াইলটা ওয়েন এর অর্থই দেয়। ওয়াইলটা ওয়েন এর অর্থই দেয়। যেমন ধরুন আমি বললাম যে ওয়াইল ইউ গো হোম, যখন তুমি বাড়িতে, সরি আমি কাম হোম বলতে পারি, ওয়াইল ইউ কাম হোম, যখন তুমি বাড়িতে আসো, গেট সাম আইসক্রিম ফর মি। তাহলে ওয়াইল এবং ওয়েন দুইটাই হচ্ছে এক্সচেঞ্জেবল, একটা আরেকটার মিনিং দেয়। এরপরে বাকি যেগুলো আছে দেখুন, সিন্স। সিন্স এবং এজ, এই দুইটা হচ্ছে মিনিং দেয় যদি, যেহেতু, মানে কারণ বোঝায় যেহেতু। তারপরে আছে টিল আনটিল, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, এটা বোঝায়, অথবা যে পর্যন্ত। তারপর ধরেন বিকজ আছে, এটা কারণ অর্থ দেয়। তারপর হচ্ছে ইফ আছে, যদি অর্থ দেয়। আনলেস নেগেটিভ, যদি সেন্টেন্স লিখেন যদি না অর্থ দেয়। প্রোভাইডেড দ্যাট, এটা শব্দের অর্থ যদি। ইভেন ইফ, এটা শব্দের অর্থ যদিও। দো অলদো, এটা শব্দের অর্থ যদিও। আর সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, এটার অর্থ হচ্ছে যাতে। এই যে যতগুলো আপনাদেরকে বলে শোনালাম, সবগুলার কি অর্থ আপনারা জানেন বাংলা? জি ভাই, সবগুলোই জানি। সবগুলারই জানেন? আহ জানলে খুবই ভালো। আমি একটা একটা করে এক্সাম্পল সেন্টেন্স লিখে দেই, তাইলে ক্লিয়ার হয়ে যাবে আর কি সেন্টেন্সের পজিশনটা কিরকম হয়। যেমন আমি বলতে পারি যে সিন্স ইউ আর অ্যান আইএলস স্টুডেন্ট, ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। দেখুন সেন্টেন্সটা লিখে ফেলছি, সিন্স ইউ আর অ্যান আইএলস স্টুডেন্ট ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। যেহেতু আপনি একজন আইএলস এর শিক্ষার্থী, আপনাকে ভালো করে পড়তে হবে। তাহলে সিন্স দিয়ে বানাতে পারবেন না, একই জায়গায় আমি সিন্স এর জায়গায় অ্যাজ বসাতে পারি, সেম মিনিং থাকবে। অ্যাজ ইউ আর অ্যান আইএলস স্টুডেন্ট ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। তারপরে আসি ঠিল আনটিলে। ঠিল আনটিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, বা সময় বোঝায় আর কি। যেমন আমি বলতে পারি যে স্পিক, ট্রাই টু স্পিক ইংলিশ আনটিল ইউ গেট ফ্লুয়েন্ট। সো বলতেছি যে ইংলিশে স্পিকিং করার চেষ্টা করেন যে পর্যন্ত না আপনি ফ্লুয়েন্ট হচ্ছেন। ঠিক আছে, আবার বললাম যে একটু ওয়েট করেন, ওয়েট আ বিট টিল হি কামস, সে আসা পর্যন্ত একটু অপেক্ষা করেন। সেন্টেন্স গুলোর কি মিনিং বুঝতে পারছেন? মেহরুন্নেসা আপু, নুসরাত আপু, রাবে আপু, রবিল হাসান, রবি জি ভাই, ভাইয়া, বুঝতে পারছি। তৃষা দেবনাথ আপু, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে তাহলে আমি আশা রাখি আপনারা ইউজও করতে পারবেন। যদি বুঝতে পারেন তাহলে সমস্যা হবে না। তারপরে আসে বিকজ, এটা খুবই সিম্পল, কারণ বোঝায়। আর এখানে যতগুলো আপনাদেরকে দেখালাম, এই সবগুলারই যখন আফটার দিয়ে একটা ক্লজ শুরু হয়, বিফোর দিয়ে শুরু হয়, ওয়েন দিয়ে শুরু হয়, ওয়াইল, সিন্স, অ্যাজ, টিল, আনটিল দিয়ে শুরু হয়, প্রত্যেকটারই নাম হয় সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ হোক বা মেইন ক্লজ হোক, স্পিকিং এর ক্ষেত্রে
আগে পিছে বসালে কোনো প্রবলেম হয় না। তাই আপনারা নিজেদের মতো করে এগুলো ব্যবহার করবেন। তারপরে আসে ইফ। ইফ তো আপনারা কন্ডিশনাল সেন্টেন্স যারা পড়েছেন সবাই পারবেন। তো আপনি চাইলে ইফ ক্লজটা আগে বসাতে পারেন, পরেও বসাতে পারেন। যেমন আমি বলতে পারি যে আই উইল নট গো দেয়ার ইফ ইউ কাম। যদি তুমি আসো, আমি যাব না সেখানে, যদি তুমি আসো। এটাকে আমরা রোটেশন করতে পারি যে 360 ডিগ্রি। ইফ ইউ কাম আই উইল নট গো দেয়ার, দুইটাই মানে ঠিক আছে। আনলেস দিয়ে বানালেও একইভাবে আপনি বলতে পারবেন যে আনলেস ইউ কাম, যদি তুমি না আসো। আনলেস হলে অর্থটা নেগেটিভ হয়ে যায়। আনলেস ইউ গো দেয়ার, যদি তুমি সেখানে না যাও। আই ওন্ট কাম, আমি আসবো না। প্রোভাইডেড দ্যাট। তারপরে আছে আমাদের প্রোভাইডেড দ্যাট, যেটা হচ্ছে ইফ এর অর্থ দেয়, ইফ। তো আপনি বলতে পারেন যে ইফ এর জায়গায় রিপ্লেস করে দিলেই হয়। এই যে এখানে ইফ আছে, ইফ এর জায়গায় আমি বসাতে পারি প্রোভাইডেড দ্যাট। এটা স্পিকিং এ ইউজ হয়, ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। আপনারা যদি হচ্ছে ভিডিও দেখেন বেশি বেশি, বা অনেক সময় লিসনিং করতে গিয়ে পেয়ে যাবেন প্রোভাইডেড দ্যাট বলতেছে। যে বলতেছে যে আই উইল নট গো দেয়ার প্রোভাইডেড দ্যাট ইউ কাম, অর্থাৎ যদি তুমি আসো সেখানে। তারপরে আছে ইভেন ইফ, দো, অলদো, সবগুলোর সেম অর্থ, যদিও বোঝায়। তো ধরেন আপনি বললেন যে যদিও আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ইংরেজি শিখতে পারলাম না, এটা সেন্টেন্স হতে পারে। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট হতে পারে। যেমন যেটার অর্থ হয় যাতে। আমি বললাম যে ট্রাই হার্ড, ভালো করে চেষ্টা করেন। সো দ্যাট ইউ ক্যান গেট বেটার এট স্পিকিং। আমি বলতে পারি যে আপনি ভালোভাবে চেষ্টা করেন যাতে স্পিকিং এ ভালো হতে পারেন। তো এখন পর্যন্ত এগুলো যা দেখাইছি না, এগুলোই আপনারা পাবেন, বা এগুলোই অ্যাক্টিভেট করলে আপনি কথাটা বলতে পারবেন সুন্দর করে। সাবঅর্ডিনেট ক্লোজ শেষ গেল, কোঅর্ডিনেট কনজাংশন দেখালাম, এন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সব ব্যাপারগুলো ক্লিয়ার করেছি। আপনাদের কি কোনো অসুবিধা আছে এখন পর্যন্ত? যদি না থাকে আমি মাক্কারের বইটা দেখাবো। না ভাই, এ- অসুবিধা নেই, বুঝতে পারছি। তাহলে এটা আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। অফ হয়েছে কি? মেবি। অফ হয়েছে ভাই। আচ্ছা, দেখা যাচ্ছে সবার কাছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে ভাইয়া। আরিফুর রহমান ভাই যে বইটার কথা বলেছিলেন না, এটা সেম বই, জানুয়ারি টু এপ্রিল 2025। না, আমি ভাবছিলাম এটার পরে কি কোনো আপডেট ভার্সন আসছে। জি ভাই বলেন। না, আমি বলছিলাম এটার পরে কি কোনো আপডেট ভার্সন আসছে নাকি মক্কারের। না, এটাই সর্বশেষ আছে, এটাই সর্বশেষ আছে। তো আমরা এটা থেকে প্র্যাকটিস করব। আর সফট কপি আপনাদের যাদের লাগবে নিতে পারবেন না, আমার কাছ থেকে আমি দিয়ে দিব না। ভাই, আপনার কথাগুলা ইকো হয়ে আসছে, ডাবল সাউন্ড হচ্ছে আপনার এখান থেকে। ডাবল সাউন্ড? এখন কি ডাবল হচ্ছে? না এখন ঠিক ভাই আছে। এখনো কি ডাবল হচ্ছে আমার সাউন্ড? কোন খারাপ? হ্যাঁ কোন খারাপ? আমার মনে আচ্ছা হয় এটা আরিফুর তো রহমান কোনো ভাই, প্রত্যেকের কথাই মনে হচ্ছে ডাবল জি হচ্ছে। ভাই, শোনা যাচ্ছে, বলেন। এখন এখন কি ভালো শোনা যাচ্ছে নাকি আবারও সমস্যা হচ্ছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তো তো বাকিরা একটু মাইক্রোফোনটা অফ রাখেন, তাহলে হয়তো অন্যদের সুবিধা হবে।
বাকিরা একটু মাইক্রোফোনটা অফ রাখবেন কাইন্ডলি। ঠিক আছে, তো দেখেন আমরা এই যে বইটা না, এটাতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আছে। একেবারে শুরুতে যেগুলো থাকবে, আপনাদেরকে সফট ভার্সনটা আমি দেব, তো আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে লেখা আছে স্পিকিং পার্ট 2 and 3 কিউ কার্ড অ্যান্ড ফলো আপস। এগুলো হচ্ছে পেজ নাম্বার 11 থেকে, ওখানে উপরে সার্চ করা যায়। আর স্পিকিং পার্ট 1 যেটা, সেই কোশ্চেন গুলো হচ্ছে পেজ 275। দুটো 275-এ চলে যেতে হবে। কি সার্চ দিই আমি, 275, এই যে চলে আসছে স্পিকিং পার্ট 1। তো এখানে এই বইটাতে মানে আমরা তো ইন জেনারেল যেটা হয়, অনেক কোশ্চেন রিপিট হয়। আর আপনাদেরকে সেদিন ক্লাসে একটা ইনফরমেশন দিয়েছিলাম, ওটা একটু হবে, পরিবর্তিত ভাবে বলা উচিত, কারণ আমি সেদিন বলেছিলাম যে আপনারা মাক্কারের মধ্যে কোশ্চেন পাবেন, কিন্তু কথাটা ছিল যে আমাদের যে ক্যামব্রিজ বই থাকে, ওখানে মূলত আপনি পাবেন যে বিগত স্পিকিং টেস্টগুলোতে কেমন কোশ্চেন ছিল, কোন টপিকগুলো বেশি কাভার হয়েছে। মাক্কারে না, কারণ মাক্কার হচ্ছে আমাদের গ্যাস ওয়ার্ক, এটাতে হচ্ছে অনুমান নির্ভর প্রশ্ন এবং আনসার দেয়া আছে। তো স্পিকিং পার্ট 1-এর ইন্ট্রো কোশ্চেনে আমরা একেবারে শুরুতে যে ক্লাসটা নিয়েছিলাম, ওখানে একটু বলেছিলাম যে সর্বপ্রথম মানে আমরা জাস্ট এক বাক্যে আনসার দিই না, আমরা হচ্ছে একটু ডেসক্রিপশন অ্যাড করি, তারপরে রিজন থাকলে রিজন অ্যাড করি, মানে কারণ থাকলে কারণ অ্যাড করি। তো ওভারঅল 3টা প্যাটার্নে আনসার করা যায়। একটা হচ্ছে ধরেন আহ আপনাকে হচ্ছে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, আপনি সেটা ডিরেক্ট আনসার বললেন যে আমি হচ্ছে, আপনাকে বলা হলো যে আপনি কি কফি পছন্দ করেন, তো আপনি বললেন যে হ্যাঁ আমি পছন্দ করি। সো এটা কিন্তু যথেষ্ট না, আমাদের ডেসক্রিপশন এড করতে হয়। তো সেক্ষেত্রে যেই প্যাটার্নটা আপনাদেরকে বলেছিলাম, ওটা এরকম ছিল যে শর্ট আনসার থাকবে, শর্ট আনসার থাকবে, তারপরে হচ্ছে আমি ওখানে একটু ডেসক্রিপশন এড করব, তারপরে হচ্ছে আমি রিজন এড করব। তো সব সব জায়গাতেই কিন্তু রিজন লাগে না, এক্ষেত্রে আমাদের মানে 3টা প্যাটার্ন হয়ে থাকে। আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, লিখে ফেলবেন। প্রথমটা লিখুন যে হচ্ছে শুরুতে একটা শর্ট আনসার থাকবে, মানে ডিরেক্ট আনসার আর কি, যে আপনি পছন্দ করেন, হ্যাঁ আমি পছন্দ করি। তারপরে হচ্ছে আপনি ডেসক্রিপশন দিবেন। এর পরেরটা হলো রিজন দেয়া, মানে কারণ উল্লেখ করা। প্যাটার্ন 1টা লিখছেন কি? ভাই আন- প্রথমে আন- হ্যাঁ, শর্ট হ্যাঁ, অ্যান্সার। শর্ট অ্যান্সার দিব তারপর আর কি, এক সেন্টেন্সে আমি যেটা বলবো এটা। জি জি, শর্ট অ্যান্সার। যেমন ধরেন আপনাকে বলা হলো ডু ইউ লিভ ইন আ হাউস অর আ ফ্ল্যাট, তো আপনি বললেন যে ইয়েস আই ডু, আই লিভ ইন আ হাউস। হুম, তারপরে ডেসক্রিপশন আসবে, তো আপনার হাউসটা কিরকম এটার একটু যদি 2টা লাইন বলে ফেলেন, তাহলে কিন্তু এক্সামিনার খুশি হয়ে যাবে, মানে সে জানবে যে আমাকে কিছু তথ্য দেয়া হচ্ছে। তারপরে হাউস নিয়ে তো আপনার একটা রিজন আছে, রিজনটা হতে পারে ফিলিংস, যে অনুভূতি, যে আই লাভ টু স্টে ইন মাই হাউস, আই লাভ টু স্পেন্ড টাইম ইন মাই হাউস, এরকম। এটা গেল প্যাটার্ন 1, লিখেছেন কি? লিখেছি। নাকি আমি লিখে দিব এখানে? না ভাই, বললেন আপনি, লিখে নিতেছি। প্রথমে শর্ট অ্যান্সার, তারপর ডেসক্রিপশন, দেন রিজন। তারপর রিজন। ডেসক্রিপশন, তারপর হচ্ছে রিজন দিবেন, ঠিক আছে? এটা গেল একটা প্যাটার্ন। সেকেন্ড প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে আপনাকে যখন টাইম রিলেটেড কোনো জিনিস জিজ্ঞাসা করা হয়, যে আপনি কখন কখন হচ্ছে ট্যুরে যান, বছরে আপনি কখন কখন উইকেন্ডে বেড়াতে যান, তো এগুলো যখন টাইম রিলেটেড প্রশ্ন থাকবে, তখন তো শর্ট আনসার একটা দিবেন যে আমি এই শুক্রবারগুলোতে যাই, শনিবারগুলোতে যাই। তো শর্ট আনসার দেওয়ার পরে প্লাস হচ্ছে আপনি টাইমটা উল্লেখ করে দিবেন, টাইম এবং প্লেস, যেহেতু যেই জায়গাগুলোতে যেতে চান বা পছন্দ করেন।
তো আমরা ঘোরাঘুরি বা টাইম রিলেটেড কোনো ব্যাপার থাকলে তখন রিজন হিসেবে ফিলিংটা চলে আসে, অনুভূতিটা। মানে কেমন ফিল করেন আপনি এই কাজগুলো করার ক্ষেত্রে। ধরেন আপনাকে বলা হলো যে আপনি কই থাকেন, কোথায় থাকেন। সাপোজ আমাকে জিজ্ঞাসা করা হলো যে ওয়্যার ডু ইউ লিভ, যে আপনি কোথায় বসবাস করেন। তো এটা রেসপন্ড করার সময় ধরেন আমার সিম্পল আনসারটা কি, যে আই লিভ অ্যাট রাজশাহী। এটাই তো সিম্পল আনসার, যে আমি রাজশাহীতে থাকি। তো এটা বলার পরে আমি কিন্তু আমার এটা সম্পর্কে একটু ডেসক্রিপশন দিতে পারি, যে এভাবে, যে এটা হচ্ছে নর্থ নর্থ ওয়েস্ট সাইডে বাংলাদেশে অবস্থিত। যেমন ইটস ইন দ্য নর্থ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ, ইটস ইন দ্য নর্থ ওয়েস্ট পার্ট অফ দ্য বাংলাদেশ। তারপর আমার অনুভূতিটা অ্যাড করতে পারি না, ফিলিংটা। রিজনের জায়গায় আমি ফিলিংটাকে দিতে পারি না, যে হচ্ছে আই ফিল প্রাউড টু লিভ হিয়ার। তারপর একটু কারণ জোড়া করে দিলাম, যে বিকজ ইটস আ পিসফুল অ্যান্ড বিউটিফুল সিটি। রাজশাহী তো বিউটিফুল সিটি, আপনারা জানেন, নিট অ্যান্ড ক্লিন সিটি বলা হয়ে থাকে। তো এভাবে হচ্ছে আপনারা ইনফরমেশনটা অ্যাড করলেই সেটা 3টা কি 4টা লাইন হয়ে যায়। তো 3টা কি 4টা লাইন হয়ে গেলেই পার্ট ওয়ানের জন্য আপনি মানে ভালো হয়ে যাবে। আর যখন অপিনিয়ন রিলেটেড কিছু থাকবে, অপিনিয়ন রিলেটেড কিছু যদি থাকে, তাহলে আপনি হচ্ছে ধরেন শর্ট আনসার থাকলো, শর্ট আনসার সবগুলোতেই থাকবে। তারপরে আপনি মানে মাঝে মাঝে এরকম কনটেক্সট অনুযায়ী এক্সাম্পল দেয়া যায়, এক্সাম্পলটা দিলেন, তারপরে অপিনিয়নটা বলে দিলেন, যে টু মি, আমার কাছে ইটস ইটস আ বেটার অপশন, কম্পারিজন দেখানো আর কি। যেমন আমার কাছে হচ্ছে আই প্রিফার কফি টু টি, আমি চায়ের তুলনায় কফি পছন্দ করি, বিকজ আমার কাছে মনে হয়, টু মি ইট ফিলস লাইক ইট গিভস মি ট্রিমেন্ডাস সেন্স অফ স্যাটিসফ্যাকশন, যে আমাকে খুব একটা মানে সন্তুষ্টি তৃপ্তি দান করে। আই ক্যান ওয়ার্ক লঙ্গার ইন অ্যাট নাইট, মানে রাতে আমি বেশি কাজ করতে পারি। ইফ আই টেক আ কাপ অফ কফি রাদার দ্যান টি, অর্থাৎ চায়ের বদলে আমি যদি কফি নেই, তাহলে এটা আমাকে একটু মানে সজাগ থাকতে, একটু আমার হচ্ছে ফিট থাকতে হেল্প করে, এইভাবে আর কি। তো এখানে মোটা দাগে 3টা প্যাটার্ন পেয়েছেন না? জি ভাই, এই প্যাটার্ন গুলো জি দিয়ে ভাইয়া। মূলত হচ্ছে এই প্যাটার্ন গুলো দিয়ে মূলত আপনি হচ্ছে পার্ট ওয়ানের গুলো কাভার দিয়ে দিতে পারবেন মানে সুন্দরভাবে। তো এখানে আজকে যেটা আপনাদেরকে মানে বলে দিব, যে এখানে যে বইটা না, এই বইটা কিন্তু আমাদেরকে ভালো করেই পড়তে হবে। মার্কার স্পিকিং বই ভালো করে পড়া থাকলেই কেবল আপনি তখন আর কি 80-90% কমন পেয়ে যাবেন। তো দেখুন, এখানে আমি একটা জিনিস বলে দিই। ফার্স্ট সেট অফ কোশ্চেন এখানে বড় করে লেখা আছে, দেখুন। অলমোস্ট সব স্টুডেন্টকে এই প্রশ্ন করা হয়, যে মে আই নো ইউর ফুল নেম। তখন আপনি হচ্ছে আপনার পুরো নামটা বলে দিলেন। এটাতে তো আর অনেক কিছু বলার থাকে না, তাই সংক্ষেপেই আপনার নামটা বলে দিলেন, পুরো নামটা। সাথে আপনি অ্যাড করে দিতে পারেন যে ইউ ক্যান কল মি বাই মাই নিক নেম, উইচ ইজ, যেটা হচ্ছে এই নাম। তারপর আমি আপনাকে কিভাবে ডাকতে পারি, অ্যাড্রেস মানে ঠিকানা না, অ্যাড্রেস যখন ভার্ব হিসেবে বসে তখন সেটা ডাক দেয়া বোঝায়, কিভাবে আমি ডাকতে পারি। তারপরে কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন সেটার ব্যাপারে আছে। তো একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে দেখেন, মাক্কারের বইও কিন্তু কিছু কিছু আনসারে আপনি পাবেন যে খুব শর্ট করে দেয়া, বাট আপনার থেকে এক্সামিনার আশা করে যে 3 থেকে 4টা লাইন। সেক্ষেত্রে ওই যে প্যাটার্নটা বললাম, ওই প্যাটার্নটা ফুলফিল করলে একটা আদর্শ আনসার তৈরি হয়ে যায়। এই যে হোয়ার ডু ইউ কাম ফ্রম, আমাকে যদি বলে আপনি কই থেকে মানে কোথায় বাড়ি, তো আমি কিন্তু রাজশাহী সিটি সম্পর্কে একটা ডেসক্রিপশন প্লাস আমার ফিলিংটা অ্যাড করলে আনসারটা সুন্দর হয়ে যায়, যে আই লিভ ইন রাজশাহী সিটি। তারপর হচ্ছে ইটস লোকেটেড ইন দ্য নর্থ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ, অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড টু বি আ পার্ট অফ দিস সিটি বিকজ ইটস রিয়েলি বিউটিফুল। এই যে 4টা লাইন বলেছি, তখন কিন্তু এটা একটা ট্রিমেন্ডাস সেন্স তৈরি করে। ব্যাপারটা কি বুঝেছেন আরিফুর রহমান ভাই? জি ভাই, জি বুঝতে ভাইয়া। পারছি। তারপর ধরেন আপনাকে বলা হলো যে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন, বা হচ্ছে আপনি কি স্টুডেন্ট নাকি আপনি কাজ করেন, একদম কমন একটা কোশ্চেন। তো তখন আপনি কিন্তু যদি স্টুডেন্ট হন বলতে পারেন যে আমি এই সাবজেক্টে অনার্স করতেছি। যেমন আমাকে যদি বলা হয় যে হোয়াট ডু ইউ ডু, আমি বলবো যে আই এম আ ফুল টাইম স্টুডেন্ট অ্যান্ড আই এম ডুইং মাই বিএসএস অনার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট
Now I'm going through the third year, second semester, fourth year, first semester. And apart from my studies, I work in different clubs to develop my English language proficiency. এই যে চারটা লাইন বললাম, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্স তৈরি করে এভাবে আর কি। তো এখানে মূলত 222টা আছে। এই যে স্পিকিং পার্ট ভাই ওয়ান আমার আছে একটা না? কোশ্চেন ছিল। জি বলুন। ভাই যেরকম এখানে যে মনে করেন লোকেশন বা প্লেস, যে আমরা যে এক্সাম্পল গুলা দিব, হ্যাঁ, বা প্লেসের হুম। নাম মেনশন করব, মনে করেন আমার বাসা হলো গোলার দিকে, আমি এখন জানি না যে আমার নর্থ সাইড নাই ইস্ট সাইড, আমি একটা বলেই দিলাম ওখানে, এটা তো আমার কোনো সমস্যা হবে তো না? ও তো আর জানতে চাইবে না যে না, এটা কি এক্স্যাক্টলি বোলারটা কি নর্থ সাইডে না সাউথ সাইড, এরকম তো। হ্যাঁ, এটা কনফিডেন্টলি মিথ্যা কথা বলতে পারলে তো এক্সামিনার বুঝবে না, কখনোই সম্ভব না, তাই না? জি। এক্সামিনার তো আপনার গ্রামের লোকেশন জানা সম্ভব না। তবে ব্যাপার হচ্ছে, আমি যেটা একটু পরেই হয়তো আপনাদেরকে বলতাম, যে পার্ট ওয়ান যখন প্র্যাকটিস করবেন না, আপনার দায়িত্ব হবে যে এখানে বলা আছে যে ওয়্যার ডু ইউ কাম ফ্রম, আপনার এলাকা নিয়ে আপনার চারটা লাইন কিভাবে আপনি বলবেন, এটা আগে থেকেই মাইন্ডসেট করা থাকতে হবে। হুম হুম। মানে এটা যদি না থাকে, এক্সাম হলে আপনি একটু হলেও নার্ভাস ফিল করবেন। দেখবেন নর্থ ওয়েস্ট বলতে গেলে নর্থ ইস্ট ওয়েস্ট বলে ফেলবেন, তখন কিন্তু লোকেশন দুই চারটা মিলে তো আর একটা হয় না। নর্থ ওয়েস্ট বলবেন, নর্থ ইস্ট ওয়েস্ট তো হবে না, তাই না? এই অবশ্যই। তো সেজন্য আনসার প্রিপেয়ার করে নিতে হয় পার্ট ওয়ানের ক্ষেত্রে। এই যে পার্ট টু পার্ট থ্রি এর ক্ষেত্রেও আপনি হচ্ছে আনসারের প্যাটার্ন অনুযায়ী আপনার কিরকম হবে সিমিলার আইডিয়া আসলে সেটা প্র্যাকটিস করে নিতে হবে, আদারওয়াইজ আপনি বা আটকাবেন। আমরা কি বা এরকম করতে পারি, যেরকম এখানে যে মোস্ট যেগুলা আমাদের একদম কমনলি, হ্যাঁ, জিজ্ঞেস করবে, ওগুলা কি আমরা এরকম প্রিপারেশন নেওয়ার জন্য মানে ভালো হবে ওয়ার্ড করে নিলে, যে যে স্ক্রিপ্ট আমি বলবো এটা ওয়ার্ডে করে নিলাম? নোট করে নেওয়া যেতে পারে আর কি এটা। জি, এই হ্যাঁ হ্যাঁ। পরামর্শটাই আমি একটু পরে আপনাদেরকে দিতাম। এখানে তো অনেকগুলো আছে। তো হুম। আমার মনে হয় যে বেটার প্রিপারেশনের জন্য আপনি যত বেশি পারেন পড়া উচিত। আর আপনাদের প্র্যাকটিস তো সপ্তাহে 3 দিন, তো 3 দিনের ইভালুয়েশনে আমি তো আপনাদের একবারে 100% প্রিপারেশন নিয়ে দিতে পারবো না। তো সেজন্য হুম। আপনারা নিজেকে নিজে হেল্প করতে হবে। সেটা কিভাবে, সেটারও একটা টেকনিক আমি আজকে বলে দিব। এখন দেখেন এখানে টোটাল 222টা আছে। আচ্ছা তো ভাইয়া। এখন অনেক জি। হ্যাঁ, মেহরুন্নেসা আপু বলতে চাইলে বলে ফেলেন, শুনছি। ভাইয়া এই যে নর্থ ওয়েস্ট বা নর্থ ইস্ট এইসব না বলে আমি যদি বলি ইটস লোকেটেড নর্দার্ন পার্ট অর ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, এভাবে বললে হয় না? হবে হবে, সমস্যা নেই, বুঝতে পেরেছেন আপনার লোকেশন হ্যালো। একেবারে টু বি এক্সাক্ট। আপনার লোকেশন একেবারে জি ভাই। মানে আপনি কোন সাইডে পড়েছেন সেটা বলতে গেলে নর্থার্ন ইস্টার্ন ওয়েস্টার্ন সাইড বললেই হবে। কিন্তু দেখেন রাজশাহীটা কিন্তু উত্তর পশ্চিমে অবস্থিত, সেজন্য কেউ যদি নর্থ ওয়েস্ট বলে এক্সামিনার একটু চিন্তা করতে পারবে যে না, বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশনের নর্থ ওয়েস্টে পড়েছে। তো এটা আপনি নিজের মতো করে সাজায় নেবেন, বুঝছেন? ভাই আসসালামু আলাইকুম জি ভাই, ভাই। আবুল হাসান জি ভাই। ভাই। জি ভাই, আমি মুজাহিদ ভাই আমি বলেন। যতটুকু জানি যে এই আইএলটিএস মানে ইনফরমেশনের অ্যাকুরেসিটা এটা দেখে না, মানে দেখে ভাষাগত হ্যাঁ, প্যাটার্ন, ফ্লুয়েন্সি। জি জি। এটা দেখে। আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে বা ইনফরমেশন অ্যাকুরেসি নিয়ে। জি জি জি, এটা এই জন্যই আমি বললাম যে আপনি কোথায় থাকেন সেটা তো ওনারা জানে না। হুম। আপনার গ্রাম কি আহ ঢাকা সিলেট দিয়ে বেষ্টিত বা অন্য কোনো গ্রাম দিয়ে বেষ্টিত সেটা তো ওনারা জানে না। তো আপনার হচ্ছে ফ্লুয়েন্সি দেখবে ওনারা, অ্যাকিউরেসি দেখবে যে হচ্ছে আপনার স্পিকিং ইন্টোনেশন ঠিক আছে কিনা, ওয়ে অফ স্পিকিং, সেটার উপর ডিপেন্ড করে মূলত ইয়া হবে। যাই হোক, এগুলো তো একেবারে কমন পার্ট, আমাদের কিন্তু আরো অনেক ব্যাপার স্যাপার রয়ে গেছে যেগুলো অনেক কষ্ট হবে শিখতে বা ইয়া করতে, সময় দিতে। হোম অ্যাকোমোডেশনস আছে, হোম টাউন আছে। সো এই যে ব্যাপারগুলা ফ্রেন্ডস নিয়ে, তারপর হচ্ছে লোকেশন নিয়ে, হাসি নিয়ে, এখানে টোটাল 222টা আছে। তো আমার পরামর্শ হচ্ছে আপনি প্রত্যেকটা আনসার পড়ে যাবেন, এবং আনসারটা পড়ে আপনি দেখবেন যে যদি মনে হয় যে এই আনসারটা আমার জন্য যথেষ্ট, এটাই আমি দিয়ে দিব, তাহলে ওরকম ভাবেই আপনি হচ্ছে নিজের মানে নিজের ভাষায় ওটাকে সাজান। যেমন ধরেন আমি এখানে দেয়া আছে হোয়াট সাবজেক্টস ডু ইউ স্টাডি, অথবা এখানে বলা আছে হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস, ওয়াই, যে আপনার ফেভারিট প্লেস কোনটা, কেন। তো এখানে কিন্তু দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ফেভারিট প্লেসটা বলতে হবে, ওটা নিয়ে একটু ডেসক্রিপশন থাকবে। আবার
কেন সেটাও বলতে হবে, তাই না? তো আমি দেখেন এখানে দেয়া আছে মাই ফেভারিট প্লেস ইজ দ্য বিচ। তো আমি এখানে কিন্তু যে আমার আপনার কথাটা আটকে আটকে আসছে, ক্লিয়ার কথা না। ভেঙে 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 যাচ্ছে। না ভাই, ক্লিয়ার আছে। না না, না ক্লিয়ার ভাইয়া আছে। ঠিক আছে। আর ওইখানে নেটের সমস্যা নাকি? তো যে কথা বলছিলাম, এখানে ধরেন লেখা আছে হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস, ওয়াই, আপনার পছন্দের জায়গা কোনটা, কেন। তো এটা আনসার করার জন্য এখানে তো 4টা সেন্টেন্স আছে, আমি আমার মতো কিভাবে বলবো? এখন আমার যদি সমুদ্র ভালো লাগে, আমি সমুদ্র নিজের মতো সাজায় নিব। আর আমার যদি মনে হয় বিচ আছে, যে আমি বিচটাই দেবো। সো বিচ বলতে গেলে আমরা কক্সেস বাজার ধরতে পারি। তো আমি বলতে পারি যে মাই ফেভারিট প্লেস ইজ দ্য কক্সেস বাজার উইচ ইজ লোকেটেড ইন দ্য সাউথ ইস্ট পার্ট অফ বাংলাদেশ, ইন চট্টগ্রাম। It's very beautiful and I feel really happy whenever I have chance to go there. যখন আমার সুযোগ থাকে আমি খুব আনন্দিত বোধ করি। And it gives me a relaxing and peaceful environment. Peaceful um, কি বলতে পারি মোমেন্ট। এই যে 4টা লাইন বলেছেন, এটা কিন্তু হয়ে গেছে। তারপর কেন পছন্দ করেন, এই যে উল্লেখ হয়ে গেছে যে it gives me a tremendous sense of satisfaction, অথবা it gives me a relaxing and peaceful environment। হয়ে গেছে। তো আপনি নিজের মতো করে প্রত্যেকটা আনসার যখন পড়বেন, এটা নিজের মতো করে সাজায় নেবেন। তারপর দেখেন উড ইউ টেক ফটোজ ওয়েন ইউ সি আ গুড ভিউ। আনসারটা কি দেয়া? ইয়েস, আই অলওয়েজ টেক ফটোজ ওয়েন আই সি আ গুড ভিউ। যখন আমি সুন্দর কোনো দৃশ্য দেখি আমি ছবি নেই, সবসময় নেই। তারপর দেখেন কারণ দিচ্ছে, ইট হেল্পস মি ক্যাপচার দ্য মুভমেন্ট অ্যান্ড রিমেম্বার দ্য এক্সপেরিয়েন্স। তারপর আরো আমি চাইলে কিন্তু আরেকটা লাইন অ্যাড করে দিতে পারি 4 লাইন বানানোর জন্য, যে whenever I head to any place which is beautiful, যখন আমি কোনো জায়গায় যাই যেটা সুন্দর, I never forget to capture my picture and take some videography। আনসারটা কি হয়েছে না? এইভাবে বলতে পারলে আপনার আনসারটা যথেষ্ট হবে। তো এটার জন্য একটা ট্রিক্স হচ্ছে, একটা বুদ্ধি হচ্ছে, এখন কিন্তু শেখা সহজ, এখনের যুগে শেখা অনেক সহজ। আপনারা এই প্রত্যেকটা আনসারকে আপনারা যদি হচ্ছে মানে চান যে আমি এক্সামের আগে যেন 4-5 দিনেও আমার প্রস্তুতি কিছুটা অনেকটা ইয়া করে ফেলতে পারি, যে আনসারগুলো মনে হবে যে আপনার মানে কাইন্ড অফ একটু টাফ মনে হচ্ছে, যে এটা আমি বলতে পারবো না বা একটু সমস্যা হবে, এগুলোকে আপনি নিজের মতো করে বানানোর জন্য চ্যাট জিপিটিতে কপি করে ছাড়বেন, ছেড়ে বলবেন যে প্রিপেয়ার ইট ফর ব্যান্ড 7-8, 8.5, এরকম ক্যাটাগরাইজ করে দিতে বলবেন। তো সে যে আনসার দিবে, ওখান থেকে যেগুলো মনে হবে মনে থাকবে না, ওইটাকে আপনি কপি করে ওয়ার্ড ফাইলে রাখবেন, মাইক্রোসফট ওয়ার্ডে। আর ওই ফাইলের নাম দিয়ে রাখবেন আইএলটিএস স্পিকিং প্রিপারেশন। পার্ট 1 এর জন্য একটা ফাইল বানাবেন, পার্ট 2 পার্ট 3 এর জন্য আরেকটা বানাবেন। বুঝতে পেরেছেন আমার কথাটা? আমি একটু আহ বুঝতে পেরেছেন কি সবাই ব্যাপারটা? জি। এখন এখানে 222টা আছে। আপনাদেরকে যদি মনে করেন 1 সপ্তাহ সময় দেওয়া হয়, পরে শেষ দিতে পারবেন না এগুলা? একেবারে পরে শেষ দিয়ে দিবেন এবং প্র্যাকটিস মানে প্র্যাকটিস করবেন আর কি। আর সেলফ প্র্যাকটিসের ক্ষেত্রে আমি খুবই উৎসাহিত করব। আবুল হাসান ভাই, সেলফ প্র্যাকটিস। জি ভাই। আমাদের আমাদের এগুলো একবার রিভিশন হয়েছে কিন্তু। মানে এখানকার 222টাই পড়া হয়ে গেছে? হ্যাঁ, 222টা রিভিশন হয়েছে একবার। আচ্ছা, মানে যদি হয়েই থাকে তাহলে তো মানে সবগুলা টপিকের সাথে আমরা ওভারঅল পরিচিত আছি, তাই না? এখানে এখানে কয়েকজন আছে যারা মানে অ্যাডভান্স লেভেলের, তারা এখানে মানে এখন প্র্যাকটিস একটু ইনঅ্যাক্টিভ, অনেকের আবার পরীক্ষা টরীক্ষা আছে, একাডেমিক জি জি। পরীক্ষা, কিন্তু ওনাদের প্রায় সবগুলাই শেষ হয়েছে। আচ্ছা, আমাদের এখন যারা জয়েন আছেন লাইভে সবার কি শেষ এগুলো? না ভাইয়া, মানে 50টার মতন শেষ হয়েছে। তো আপনি এখানে বাকি বাকি 150টা শেষ দিয়ে দেন। আহ পারবেন না আপু? কয়দিনে? পারা যাবে ভাই, পারা যাবে। ভাইয়া আমাদের তো 5-7 দিনে পারবেন? 5-7 দিনে? জি ভাইয়া, হ্যাঁ একবার ব্রেকিং করতে হবে। আচ্ছা মুজাহিদ ভাই, আমরা কতটুক সময় পাবো মনে করেন যে পার্ট 2-3 সবগুলা পড়ানোর জন্য? কতটুক সময় পাবো আমরা? আমাদের এখানে এই যারা দিবে তারা অধিকাংশই আগস্টে দিতে চাচ্ছে।
আগস্টেই পরীক্ষা দিতে চাচ্ছেন? হ্যাঁ, আগস্টে, কিন্তু আগস্টে অনেক দেরি হয়ে যায়। জুলাই শেষের দিকে পরীক্ষা দিলে ভালো হয়। সেই ক্ষেত্রে প্রতিদিন কয়েকটা করে টপিক দিলে শেষ হয়ে যাবে। আপনি কি আগামী সেশন থেকে কি প্র্যাকটিস শুরু করতে যাচ্ছেন? আহ, মানে এটা তো পুরোটা আমি বলে দিয়েছি। 2-3 এর জন্য আমি কিছুটা মানে বলে দিতে পারবো কিভাবে আনসার করতে হয়, কিউ কার্ডের ব্যাপারটা। তো হুম সেক্ষেত্রে হুম। আমরা মনে হয় যে আগামী ক্লাস থেকে পুরো দমে প্র্যাকটিস শুরু করে দেওয়াই উচিত। আচ্ছা, পার্ট 1 থেকে, তাই না? হ্যাঁ, পার্ট 1 তো মনে করেন আমি অনেকটা ওনাদেরকে বলে দিয়েছি, এবং আমার মনে হয় এখানে 222টা টপিক তো আমরা হেড টু হেড প্র্যাকটিস সম্ভব না। নিজেরা হুম। প্র্যাকটিস করে যে আমি স্যাটিসফাইড কিনা আনসারটা যেটা আমি লিখেছি, এভাবে আপনারা গোছায় ফেলতে হবে। একটু সময় লাগবে, কারণ দেখেন, একটা স্পিকিং টেস্টে মার্ক যদি আপনার কম হয়ে যায়, আপনার আইএলটিএস এর 28,500 টাকা লস হবে যদি আর কি কম ব্যান্ড পান। সেজন্য এই টাকার কথা চিন্তা করে হলেও আমাদেরকে আর কি একটু হতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া আপুরা? মানে এটা আমি আর ডেডলাইন দিতে চাচ্ছি না, যত মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা চেষ্টা করতে পারেন, করা উচিত, করতে পারেন না শুধু। জি ভাই, এটা ডেডলাইন, এটা তো নিজের উপরই আমার কতটুকু কভার আপ করতে হবে। আর যদি কোথাও আপনাদের কোনো স্পিকিং প্যাটার্ন নিয়ে সমস্যা হয়, বা কোথাও আপনার কনসালটেন্সি বা পরামর্শ দরকার, আপনারা আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন, আমি ইনশাল্লাহ রেসপন্ড করব। আর এটার জন্য একটা কথা বলে রাখি, আমাদের স্পিকিং সেশন 3 দিন হচ্ছে না, কিন্তু আমার আইডিটা কিন্তু হোয়াটসঅ্যাপে আছে। তো আপনারা চাইলে আমাকে নক দিয়েও রাখতে পারেন যে এটা আমার একটু পরামর্শ দরকার, আমি ভয়েসে বুঝিয়ে দেবার চেষ্টা করব আমার মানে যখন আমি ফ্রি থাকছি তখন, যেহেতু আপনাদের টাইমের একটা এখানে শর্টেজ আছে। মুজাহিদ ভাই কি বলেন, এটা করা যায় কিনা? আরেকবার একটু রিপিট করবেন? আমি একটু অন্য কাজে ছিলাম, মনোমনস্ক ছিলাম। আচ্ছা, তো আমি বলছিলাম যে মানে আমাদের ক্লাস তো বা সেশন তো 3টা, 3 দিনে জাস্ট ইভালুয়েশন করা হবে। তো আমি হুম হুম। বলছিলাম যদি ওনারা চান, ওনারা চাইলে আমাকে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে বা মানে ওনাদের স্পিকিংটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা নিয়ে যদি কোনো ভয়েস অথবা এমনিতে লিখেও কোনো কিছু স্ক্রিপ্ট দেখাতে চান, আমি আমার ফ্রি টাইমে সপ্তাহে 7 দিনই আমি ওনাদের রেসপন্স করব আর কি, এটা বলছিলাম। এভাবে না, এভাবে না করে, মানে ওখানে ওখানে মানে প্রপার এভালুয়েশন হবে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যদি এরকম সেশনে যদি করতে পারেন সেটা খুব ভালো হয়। তাহলে এটা আমি আমার 22 তারিখ পর্যন্ত একটা ব্যস্ততা আছে, এরপর থেকে আমি তাইলে চেষ্টা করতে পারি সপ্তাহে পাঁচ আচ্ছা ছয় দিন করে আচ্ছা, সময় দেব। সমস্যা নেই তাহলে। মানে 22 তারিখ পর্যন্ত কি আপনি থাকতে পারবেন না, এরকম কি? না, 22 তারিখ পর্যন্ত ধরেন এই সপ্তাহে 2টা 3টা করে হবে, কিন্তু এরপর থেকে বেশি সময় দেওয়ার চেষ্টা করবো আর কি। আপনি সপ্তাহে 3 দিন এখন যেভাবে দিচ্ছেন এভাবে দিলেই হবে। কারণ আবার আমাদের তো ওই যে রিসার্চের ক্লাস থেকে, তারপরে আইএলটিএস এর ক্লাস থেকে, মানে ওনারাও পারবে না এত সময় দিতে। ও আচ্ছা, ঠিক স্পিকিং। আছে, তাইলে তাইলে সমস্যা হলে আপনারা আমাকে, যদি কারো খুব সমস্যা হয় তাহলে জিজ্ঞাসা করতে পারেন, আর এমনিতে আপনারা নিজেরা প্র্যাকটিস করে গুছায় নেন। আর আচ্ছা। প্র্যাকটিসের ইভালুয়েশনটা আমি জাস্ট সেশনে করে দিব। তো আজকে কি আমরা সেশনে যেতে পারি এখন ভাই? সময় তো আছে হ্যাঁ কিছু। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, সমস্যা নেই তাহলে আমি। ব্রেকআউট রুম বানিয়ে দেন, আমি ওনাদেরকে একটু শুনি। আচ্ছা, ঠিক আছে।